স্যার, আপনি আসছিলেন ফেব্রুয়ারি 1, আজকে জুন মাস। এর মাঝে একটা বিরাট পট পরিবর্তন পশ্চিমবঙ্গে, এবং একটা 15 বছরের একটা শাসন, 15 বছরের একটা কি বলবো এরা, সেটা শেষ হয়ে গেল। তারপরে নতুন একটা এরা চলছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি ভবিতব্যই ছিল? এটা কি এরকমই হতো, নাকি কোথাও ত্রুটি হয়েছে? মানে ইম্পার্শিয়ালি ভাবে আপনি কি দেখছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে কি মনে করবেন? না, এই তৃণমূলের যে ঘটনাটা ঘটলো আর কি, পরাজয় এবং তারপরে প্রস্থান, অনেকের দল থেকে প্রস্থান, এর একটা ছোট সংস্করণ আপনি কিছুদিন আগে দেখেছেন, সেটা দিল্লিতে, যে 68টা আসনে 67টা আসনে জিতেছিল 70টির মধ্যে। সেই দলটি পরবর্তী নির্বাচনে 13 বছরের মাথায়, এর 15 ও 13 বছরের মাথায় 22টি আসনে জিতল। সরকার তার হাত থেকে বেরিয়ে গেল, 22টি আসনে জিতল। তারপরে তার পাঞ্জাবের 8 জন রাজ্যসভার সদস্য তারা দল ছেড়ে বেরিয়ে গিয়ে শাসক দলের সাথে যোগ দিয়েছে। এটা তারই পুনরাবৃত্তি, শুধু সাইজটা বড়। আচ্ছা, অর্থাৎ সংখ্যাটা বেশি, কিন্তু ঘটনা প্রবাহ একই রকমের। ঘটনা প্রবাহ একই রকমের। এতটা এরকম হলো না, বলছি প্রথমে পরাজয়, তারপরে কিছু লোকের দল থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, এই দুটো ঘটনা প্রমাণ করে যে কোনো নন আইডিওলজিক্যাল পার্টি শুধুমাত্র পপুলিজমের উপরে সে স্থায়িত্ব আনতে পারে না। আচ্ছা, এটা সময়ের অপেক্ষা, তার চলে যাওয়াটা সময়ের অপেক্ষা। যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে সেটা তৃণমূলের ক্ষেত্রেও ঘটেছে। এবং যেহেতু কোনো আইডিওলজিক্যাল বন্ডিং নেই, তার ফলে ইরোশন হচ্ছে। কারণ কেউ তো আর আদর্শের সাথে যুক্ত হয়, বিভিন্ন স্বার্থ নিয়ে যুক্ত হয়েছে। হ্যাঁ, ফলে তাদের যেতে কোনো কনসেন্সে লাগছে না, বিবেকে কোনো দংশন হচ্ছে না, খুব মানে ইজিলি বেরিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকের যুক্তি খাড়া করে বেরিয়ে যাচ্ছে। মানে ধরে রাখার মতো কোনো বাঁধন ছিল না। না, ধরে রাখার বাঁধন যেটা হয় সেটা মতাদর্শ ভিত্তিক হলে বাঁধনটা হয়। আচ্ছা, আর না হলে অন্য কারণ থাকলে পরে সেই বাঁধনটা টেকে না, সেটাই প্রমাণ হচ্ছে। তাহলে এই 15 বছর ধরে একটা দল চললো, সেই দলটা কিসের ভিত্তিতে চললো, কিভাবে চললো? একজন নেত্রী, একজনের জন্যই একজন পুরোটাকে সার্কুলেট করে 15 বছর চালালো, এবং বিরোধী পক্ষ যারা ছিলেন তাদেরকে একটা দিকে সরিয়ে রেখে তিনি পুরো দলটাকে চালালেন। ধরলাম কোনো ইডিওলজি নেই, কিছু নেই, তো চললো কি করে 15 বছর? অ্যাকচুয়ালি একটা বলা হয় যে ইন্ডিয়ান ইলেকটোরেট ডাজন্ট ভোট ফর, ইট অলওয়েজ ভোটস এগেনস্ট। ভারতের যে নির্বাচক মন্ডলী, ভোটাররা তারা পক্ষে ভোট করে না, তারা বিপক্ষে ভোট করে। সবসময় সরকার বিরোধী যাবে, বিপক্ষে ভোট করে। যখন সেটা খুব ডিসাইসিভলি ভোট হয়, তখন তারা মানে লড়াইটা যখন এমন জায়গায় চলে যায়, সরকার বনাম নির্বাচক মন্ডলী, সরকার বনাম জনগণ, যতক্ষণ লড়াইটা দুটো রাজনৈতিক দলের মধ্যে থাকে তখন সবসময় শাসক দল অ্যাডভান্টেজে থাকে। আচ্ছা, তো যখন লড়াইটা শাসক দল বনাম জনগণ হয়ে যায়, তখন শাসক দলকে নতি স্বীকার করে সরে যেতে হয়। যেভাবে বামফ্রন্ট গিয়েছিল 2011-তে, যেটা লড়াইটা মমতা ব্যানার্জি স্পিয়ার হেড করেছিলেন, তেমনি ভাবেই আজকে মমতা ব্যানার্জিকেও যেতে হয়েছে। তার কারণ হচ্ছে যে মানুষ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করবার জন্য প্রস্তুত ছিল। তার সাথে আরো কিছু যুক্ত হওয়াতে মার্জিনটা অনেক ওয়াইড হয়েছে। SIR, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই সমস্তগুলো যুক্ত হওয়াতে তোমার কি বলে গ্যাপটা অনেক ওয়াইড হয়েছে। আর না হলেও যদি SIR না হতো, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 27 লক্ষ ভোটার বাইরে না থাকতো, বৈধ ভোটার বাইরে না থাকতো, তাহলেও কিন্তু ফলাফল এরকমই হয়তো কিছু সিট কম বেশি হতো, কিন্তু ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এতদিনের এত অভিজ্ঞতার ভিত্তিতে আপনার থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে একটা দল, সে যে দলই হোক, বাম হোক, ডান হোক, বিজেপি, কংগ্রেস, CPM, যারাই হোক, তৃণমূল কংগ্রেস, একটা টাইম লিং থাকে কি যে 15 বছর, 30 বছর, 35 বছর, তারপরে কি এরোশনটা শুরু হয়?
যেটাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলি, হ্যাঁ মানুষের প্রত্যাশার তো ধাপ বদলায় না, প্রত্যাশার বিভিন্ন এটা চেহারা বদলায়। তো যেমন আজকে আমি সেটা রেসপন্ড করতে পারছি কিনা, আমি সেই প্রত্যাশায় রেসপন্ড করতে পারছি কিনা তার উপর ডিপেন্ড করছে আমি থাকবো না আমি চলে যাব। যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থানে আমি রেসপন্ড করতে পারলাম না। আমি রোল দিয়েছি, যারা যুব সাথীর ভাতা নিচ্ছে তারা এটা বলেই নিচ্ছে এতে আমার কিছু ফর্ম টর্ম কেনার সুবিধা হচ্ছে, কিন্তু আমি তো চাকরি চাই, অনেকে ইন্টারভিউতে বলেছে। অ্যাজ এগেইনস্ট দ্যাট ৭২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী হলেন ক্ষমতায় এসে, প্রথমেই ৫০,০০০ শূন্য পদ পূরণ করলেন ৫০,০০০ যুবককে চাকরি দিয়ে, রাজ্য সরকারে। অবশ্যই ৩০,০০০ রাজ্য সরকারে, ২০,০০০ রাজ্য বিদ্যুৎ পর্ষদে। আচ্ছা, হ্যাঁ, ফলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হলো যে কর্মসংস্থান দিয়ে শুরু করেছে, শুধু আমি একে সময় দিতে পারি। যার ফলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, যদি জরুরি অবস্থার পরিবেশ না তৈরি হতো তাহলে হয়তো বা ৭৭ সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারকে যেতে হতো না। কিন্তু রাষ্ট্রীয় স্তরে একটা অদ্ভুত পরিস্থিতির শিকার হতে হলো। এই যে সরকার এখন যে এসছে, এই সরকার যদিও মুখ্যমন্ত্রী একবার বলেছে আমরা শূন্যপদ পূরণ করব, আমার কাছে যা তথ্য তাতে শূন্যপদের সংখ্যা প্রায় ৩.৫ লক্ষ মতো এই মুহূর্তে কথা বলেছেন। আর পাশাপাশি সেটা কবে হবে লোক এখনো হতে দেখেনি, যেটা হতে দেখছে সেটা হচ্ছে হকার উচ্ছেদ। হ্যাঁ, ফলে ঠিক আছে, যারা অপরাধ করেছে শাস্তি পাচ্ছে, পাওয়া উচিত, নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত। এবং আমি তো বলবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা দরকার যে একটা পরিবার যারা ৪ পুরুষ ধরে ক্ষমতায় থেকেছে, নেহরুজি, ইন্দিরাজি, রাজীবজি এবং ইউপিএর সময় ভার্চুয়ালি ডিফ্যাক্টো লিডার তো সোনিয়া গান্ধী ছিলেন 10টা বছর, কোন করাপশনের অভিযোগে, ব্যক্তি সম্পদ সৃষ্টি করার অভিযোগে কেউ একটা মানে অভিযোগের তীর এদিকে নিক্ষেপ করতে পারেনি, কোনো অভিযোগ তুলতে পারেনি। তাহলে কতটা নট ইভেন দ্যাট ৩৪ বছরে বাম আমলে দেখলাম না, বাম আমলে বিচ্ছিন্ন ভাবে জ্যোতি বসুর কোনো করাপশনের অভিযোগ আসেনি, যদিও চন্দনকে নিয়ে নানা গল্প হয়েছে, বুদ্ধবাবু সম্পর্কে কিছু হয়নি, কিন্তু স্থানীয় স্তরে নিম্ন পঞ্চায়েত স্তরে কিছুটা খোঁজ পাওয়া গেছে। যে পঞ্চায়েত বামফ্রন্টকে অক্সিজেন জুগিয়েছে বরাবর, যে পঞ্চায়েতের ভরসায় বামফ্রন্ট ক্ষমতায় থেকেছে বরাবর, সেই পঞ্চায়েতের করাপশনের কারণেই বামফ্রন্টের পতনের সূত্রপাত কবে? বামফ্রন্টের পতনের সূত্রপাত 2008-এর পঞ্চায়েত নির্বাচনে। আচ্ছা, 2008-এর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, টিএমসি, বিজেপি এরা রাজ্য থেকে কি বলেছে, কি পরামর্শ দিচ্ছে, নিচু তলায় কেউ শুনতে রাজি ছিল না। সার্বিক ঐক্য করে শাসক বিরোধী সার্বিক ঐক্য করে 2008 সালে 3,500 পঞ্চায়েতের মধ্যে 1490টি পঞ্চায়েত দখল করলো আওয়ামেরা। আচ্ছা, সেই দখল করার ফলে কংগ্রেস এবং টিএমসি একটা বার্তা পেল, যারা 2006-এ 30 এবং 21টি আসন পেয়েছিল, সেই 21-এর একজন আমি, তারা বুঝলো যে নিচু তলায় কি চাইছে। আচ্ছা, তার পটভূমিতে 2009-এর লোকসভা অ্যালায়েন্স এবং 2011-এর বিধানসভা অ্যালায়েন্স, এই জোট পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। কিন্তু এই যে 2008-এর অ্যালায়েন্স, এই 2008-এর পঞ্চায়েতের অ্যালায়েন্সটা পঞ্চায়েতে যে দুর্নীতির পাহাড় জমছিল তার বিরুদ্ধে অ্যালায়েন্স ছিল, সার্বিক ঐক্য ছিল। কাজেই বামফ্রন্টের ধরো তোমার কি বলে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়নি, বামফ্রন্টের কোনো তোমার কি বলে বিধায়ককে জেলে যেতে হয়নি, কিন্তু এটা পথে ঘাটে সবসময় লোকে বলেছে যে বিড়ি খেত, এখন পাকা বাড়ি করছে, বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে, নিচু তলায়। হ্যাঁ, তো কাজে সেইখানে যে দুর্নীতির গল্প ছিল না তা তো নয়, সেখানে অবশ্যই দুর্নীতির গল্প ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মধ্য শ্রেণী তৈরি হয়ে গেছিল। আচ্ছা,
যারা তোমার বেনিফিশিয়ারিজ এবং শাসক তার মাঝখানে একটা মানে সাদা ভাষায় দালালের ভূমিকা পালন করতো, এবং তারাই তোমার কি বলে সবচেয়ে বেশি সুবিধাভোগী শ্রেণীতে তৈরি হয়ে গেছিল, তার বিরুদ্ধে রায় দিয়েছে। তাহলে এই যে না হলে পরে যদি সেই স্তরে ভ্রষ্টাচার না থাকতো, সেটা যে অভিযোগ না থাকতো, তাহলে পরে 34-এর পরে আর জায়গাটা মানে একটা সন্তোষজনক জায়গায় আসতে পারছে না কেন? হ্যাঁ, তার মানে ওরা তো 2টো ব্রিগেড করেছে, 15 মাসের মধ্যে 2টো ব্রিগেড করেছে, কতগুলো আন্দোলন করেছে, কতগুলো তোমার কি বলে কুচবিহার থেকে কলকাতা পদযাত্রা করেছে, পরিশ্রম তো কম করেনি, কিন্তু মানুষ নিচ্ছে না কেন? ওই 34 বছরের পঞ্চায়েত দেখেই নিচ্ছে না। তাহলে এই নতুন সরকারের কাছে আমাদের সাধারণ যুব সমাজ বলি বা আমাদের সাধারণ মানুষ আর কি, আমাদের এক্সপেকটেশন কি থাকছে? এক তো কর্মসংস্থান গেলই, জলপাইগুড়ির মতো এই জাতীয় শহর, আমি খুব সহজ ভাষায় বুঝি যে আমরা সুশাসন দেখতে চাই। আচ্ছা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই, শাসনে ট্রান্সপারেন্সি দেখতে চাই। হ্যাঁ, তারপরে তুমি আইডিওলজিক্যালি কি বলতে চাইছো আর আমি আইডিওলজিক্যালি কি বলছি, সোসাইটি যাকে গ্রহণ করবে সেই থাকবে। আচ্ছা, না, মানুষ যাকে গ্রহণ করবে, কিন্তু একটা বার্তা মনে হয় সেটা হচ্ছে এই যে নতুন একটা শব্দ চয়ন করা হয়েছে যে ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকারটা মানে হচ্ছে যে ওপরে যে নিচেও সে, তাহলে সহযোগিতা ভালো হবে আর কি। তাহলে কোঅপারেটিভ ফেডারালিজমকে আপনি বিদায় জানাচ্ছেন, কোঅপারেটিভ ফেডারালিজমকে আপনি বিদায় জানাচ্ছেন, অর্থাৎ আমি থাকলে তুমি পাবে, আমি না থাকলে তুমি পাবে না। হ্যাঁ, গণতন্ত্রের পক্ষে এটা খুব মানে একটা অশুভ সংকেত। গণতন্ত্র যে কথাটা বলে অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে গণতন্ত্র এই মুহূর্তে আজকে 2026-এ এআই যুগ চলে আসছে, একটা বিরাট মাপের ম্যাসিভ পরিবর্তন সামাজিক স্তরেও, আর্থিক দিক থেকেও, টেকনোলজির দিক থেকে